ক্লাস 7-এর ভূমিরূপ অধ্যায়ের কিছু সাজেশন। তো প্রথম প্রশ্ন দেখে নাও, উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত কত রকমের ভূমিরূপ দেখা যায়? তো উত্তর কী হবে? উত্তর হবে 3 রকমের ভূমিরূপ দেখা যায়। 2-এর দিকে দেখো, উৎপত্তি অনুযায়ী পর্বতের প্রধানত কয় ধরনের হয়? তো উত্তর কী হবে? দেখো, পর্বত প্রধানত 3 রকমের হয়ে থাকে, ঠিক আছে। রকি পর্বতমালা যে দেশে অবস্থিত? রকি কোথায় অবস্থিত? তা উত্তর হবে কি? উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত রকি। ভারতের হিমালয় একটি কী ধরনের পর্বত? হিমালয় একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। 5-এর দাগে উত্তর দেখো, যে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কত রকমের ফাটল সৃষ্টি হয়? এর ফলে কি সৃষ্টি হয় বা এর ফলে কি হয় ভূ আলোড়নের ফলে? তো উত্তর হবে কি? স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়। অর্থাৎ স্তূপ পর্বত কাকে বলে? যে দুটি পর্বতের মাঝের অংশ উঠে গেলে, দুটি শিলাখণ্ডের মাঝখানে দুই সাইডে চাপার ফলে যদি মাঝের অংশটা উপরে উঠে যায় এবং দুই সাইড নেমে যায়, সেটাকে মাঝের অংশটাকে বলা হবে স্তূপ পর্বত। তাহলে এটা সেই যে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় কি ফাটল সৃষ্টি হয়, এর ফলে কি তৈরি হয়? এর ফলে অনেক সময় স্তূপ পর্বত তৈরি হয়। 5-এর দাগে দেখো, ভারতের সাতপুরা একটি কিসের উদাহরণ? তার উত্তর হবে কি? স্তূপ পর্বতের উদাহরণ। 6-এর দাগে দেখো, যে লাভা সৃষ্টি হয়, লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় কি? তাহলে উত্তর হবে কি? লাভা সঞ্চিত হয়ে তৈরি হয় আগ্নেয় পর্বত। 7-এর দাগে কী হবে? অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে সেটাকে কী বলা হয়? সেটা হবে পর্বত গ্রন্থি। 8-এর দাগে দেখো, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া একটি কিসের উদাহরণ? তো উত্তর হবে কি? আগ্নেয় পর্বতের উদাহরণ। দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটাকে কী বলা হয়? উত্তর হবে কি? উপত্যকা। জাপানের ফুজিয়ামা একটি কিসের উদাহরণ? তো উত্তর হবে দেখো, জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। লাভা মালভূমি একটি কি? লাভা মালভূমি হচ্ছে সঞ্চয়জাত একটি মালভূমি। 9-এর দাগে কী আছে দেখো, যেসব উচ্চভূমির চারিদিকে ঢাল বেশ খাড়া কিন্তু উপরের অংশটাকে সমতল, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হবে টেবিলল্যান্ড বা মালভূমি। 10-এর দাগে কী বলছে? যে পৃথিবীর স্থলভাগের অধিকাংশই কি? অধিকাংশ হচ্ছে মালভূমি দ্বারা গঠিত। 11-এর দাগে কী বলছে? মালভূমির অপর নাম কী? তা উত্তর হবে 11-এর দাগে মালভূমির অপর নাম হচ্ছে টেবিলল্যান্ড। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদের পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। 13-এর দাগে কী বলছে? দেখো, বায়ুবাহিত বালি বহুদূর দূরে সঞ্চিত হয়ে কী সৃষ্টি হয়? সেটা হচ্ছে লোয়েস সমভূমি। 14-এর দাগে কী বলছে? দেখো, সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোথায়? সেটা হচ্ছে সমভূমি এলাকাতে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ, যে পৃথিবীর সমস্ত রকমের ভূমিরূপ মূলত ড্যাশ রকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। কী রকম, কোন ধরনের শক্তি? একটা হচ্ছে অন্তর্জাত শক্তি, একটা হচ্ছে বহির্জাত শক্তি। তো উত্তর হবে কি? দুই রকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। ইউরোপের আল্পস পর্বত হচ্ছে একটি ড্যাশ পর্বত, তাহলে হচ্ছে উত্তর হবে কি? ভঙ্গিল পর্বত। ভারতের সাতপুরা একটি কী ধরনের পর্বতের উদাহরণ? উত্তর হবে কি? স্তূপ পর্বত। পৃথিবীর স্থলভাগের 4 ভাগের ড্যাশ ভাগ পর্বত, তাহলে কত ভাগ পর্বত? তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বতময় ঘেরা। দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটাকে নাম কি বলা হয়? তাহলে উত্তর হবে কি? পর্বত উপত্যকা। তাহলে যে খাতের মতো অংশ, এটাকে বলা হয় পর্বত উপত্যকা। আগ্নেয়গিরির ড্যাশ জমে লাভা সমভূমি তৈরি হয়। উত্তর হবে কি? লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি ড্যাশ পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। উত্তর হবে কি? নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। মালভূমির উপরিভাগ ড্যাশ প্রকৃতির। উত্তর হবে কি? চ্যাপ্টা ও সমতল প্রকৃতির। নদীমাতৃক সভ্যতা ড্যাশতে গড়ে ওঠে, তাহলে কোথায় হবে? সমভূমিতে গড়ে ওঠে। নদীমাতৃক সভ্যতা নদীর তীরেই সমভূমিতে গড়ে ওঠে। 10-এর দাগে কী বলছে? দেখো, নদী উপত্যকা দ্বারা গঠিত বিভক্ত মালভূমিকে কী বলা হয়? তাহলে উত্তর হবে কি? বিচ্ছিন্ন মালভূমি বলা হয়। জাপানের ফুজিয়ামা একটি কিসের উদাহরণ? জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। যেসব উচ্চভূমির চারিদিকে ঢাল বেশ খাড়া কিন্তু উপরটা সমতল অর্থাৎ টেবিলের মতো, ওটাকে কী বলা হয়? মালভূমি বলা হয়। 13-এর দাগে কী বলছে? দেখো, হিমালয় একটি ড্যাশ পর্বতের উদাহরণ, তাহলে হিমালয় একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। 14-এর দাগে কী বলছে? যে লাভা মালভূমি হলো একটি কী ধরনের মালভূমি? তো উত্তর হবে কি? সঞ্চয়জাত মালভূমি। এরপরে দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যা, উত্তর দেখে নাও। যে ভূপৃষ্ঠে অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত, এটা অবশ্যই সঠিক, কারণ ভূপৃষ্ঠের নিচে টোটাল 7টা প্রধান পাত এবং 20টার মতো অপ্রধান পাত রয়েছে। পাত দুটোর প্রবল চাপে মাঝখানে ভূভাগ
ভাঁজ হয়ে যে উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, তাহলে এটা কি অবশ্যই সত্য। তারপরে দেখো জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, না জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ, তাহলে এটা হবে মিথ্যা। উত্তরটাও সঠিক উত্তর কী হবে, স্তূপ পর্বতের উদাহরণ। পর্বতের উপরের দিকে যে সরু সূচালো অংশটার নাম হচ্ছে পর্বত গ্রন্থি, তো এটা অবশ্যই ঠিক না, এটা হচ্ছে ভুল, কারণ হচ্ছে পর্বতের সূচালো অংশটাকে বলা হয় পর্বত শৃঙ্গ বলা হয়, আর সূচালো পর্বতের উপরের দিকে সূচালো অংশটা হচ্ছে পর্বত গ্রন্থি। গ্রন্থিটা কোনটা বলা হয়, গ্রন্থি হচ্ছে যেটা নিচের দিকে অংশটাকে বলা হয় গ্রন্থি, ঠিক আছে। লোয়ের সমভূমি মরু অঞ্চলে দেখা যায়, তাহলে মরু অঞ্চলে অবশ্যই সত্য, কারণ মরু অঞ্চলে বালিগুলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়ে মূলত লোয়ের সমভূমি তৈরি হয়। ছয়ের দা কি বলছে দেখো, পাহাড়ের বিস্তৃতি পর্বতের চেয়ে অনেক বেশি, তাহলে এটা ঠিক না ভুল, তাহলে উত্তর হবে মিথ্যা, কারণ পর্বতের এরিয়াটা অনেকটা বেশি হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্র থেকে প্রায় 900 মিটারের বেশি হয়, তাহলে এটা অবশ্যই ঠিক, কারণ 900 মিটার থেকে তার বেশি সমুদ্রের পর্বতের উচ্চতা হয়ে থাকে 900 মিটারের বেশি। আটটা দায় কি বলছে দেখো, পর্বতের একটি মাত্র শৃঙ্গ থাকে, তাহলে এটা ঠিক না বলতে, এটা হবে মিথ্যা, কারণ পর্বতে অনেকগুলো শৃঙ্গ থাকে, তার মধ্যে একটা হচ্ছে প্রধান শৃঙ্গ বা উঁচু শৃঙ্গ যেটাকে বলা হয়, থাকতেই পারে। তারপরে কি বলছে দেখো, সমভূমি অঞ্চলে উর্বর প্রকৃতির হয়, তাহলে এটা ঠিক না বল, তাহলে অবশ্যই সত্য, কারণ সমভূমি অঞ্চলে মাটিটা কি উর্বর প্রকৃতির হয়ে থাকে। পর্বতের আকার গম্বুজের মতো হয়ে থাকে, তাকে এটা কি ঠিক না ভুল, তাই এটা হচ্ছে ভুল, ঠিক আছে, এটা হবে মিথ্যা। ভূপৃষ্ঠের ফাটলের ফলে কি স্তূপ পর্বত সৃষ্টি হয়, তাহলে স্তূপ পর্বত সৃষ্টি হয় ফাটলের ফলে না, ফাটলে স্তূপ পর্বত সৃষ্টি হয়, হ্যাঁ অবশ্যই, কারণ স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা দুটোই হচ্ছে ফাটলের ফলে সৃষ্টি হয়। বারোদা কি বলছে দেখো, পৃথিবীর ভিতরকার ও বাইরেকার শক্তি প্রভাবে সকল প্রকার সমভূমি সৃষ্টি হয়, এটা ঠিক না ভুল, অবশ্যই সত্য। তারপরে কি বলছে দেখো, আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়, তো এটা ঠিক না ভুল, এটা অবশ্যই ঠিক। তারপরে দেখো, জাপানের ফুজিয়ামা একটি কিসের উদাহরণ, তাহলে এটা একটা আগ্নেয় পর্বতের উদাহরণ। আচ্ছা, জাপানের ফুজিয়ামা একটি ভঙ্গিল পর্বত, না জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে ভুল, মিথ্যা, আগ্নেয় পর্বতের উদাহরণ হবে। মাউন্ট এভারেস্ট একটি কি ধরনের, মাউন্ট এভারেস্ট হলো একটি পর্বত গ্রন্থি, না মাউন্ট এভারেস্ট হলো একটি পর্বত শৃঙ্গ, পর্বত গ্রন্থি না, ঠিক আছে, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে দেখো যে কি আছে দেখো, দেখো ভূত্বকের যে অঞ্চলগুলি ছোট ছোট পাহাড়ে ছোট বড় যে খণ্ড নিয়ে গঠিত, সেই খণ্ডগুলিকে কি বলা হয়, তাহলে এটা হবে কি পাত বা প্লেট। ভূ অভ্যন্তরের নিচে অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত, এগুলোকে বলা হয় পাত বা প্লেট। 20টা প্রধান অপ্রধান পাত এবং 7টি প্রধান পাত ভূ অভ্যন্তরের নিচে রয়েছে। দুয়ের দেখো, ভূপৃষ্ঠের লাভা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে যে বিস্তৃত সমভূমি সমতল ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, সেটা হচ্ছে লাভা গঠিত সমভূমি। তিনটা কি বলছে দেখো, নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয়, তাহলে উত্তর হবে কি বিচ্ছিন্ন মালভূমি। চারিদিকে দেখো কি বলছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ শক্তি, এগুলো কি ধরনের শক্তি, তাহলে এগুলো হচ্ছে বহির্জাত শক্তি। পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি, তাহলে উত্তর হবে কি সাইবেরিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। ছয় কি বলছে দেখো, ভারতের একটি পলিগঠিত সমভূমি উদাহরণ কি, তাহলে উত্তর হবে কি গাঙ্গেয় সমভূমি। অনেকগুলো পর্বতের শ্রেণীবদ্ধভাবে অবস্থানকে কি বলা হয়, তার উত্তর হবে কি পর্বত শ্রেণী। আটের দাগে কি বলছে দেখো, কোন পর্বতের আগে অনেক উঁচু ছিল, কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে, এই ধরনের পর্বতকে কি বলা হয়, ক্ষয়জাত পর্বত বলা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো, তার উত্তর হবে কি আন্দেস পর্বত হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বত। দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে গিয়ে যে পর্বত সৃষ্ট তাকে কি বলে, তাকে বলা হয় স্তূপ পর্বত। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, তো উত্তর হবে তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি, আর উচ্চতম মালভূমি হচ্ছে কি, সেটা হচ্ছে পামির মালভূমি। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি, তা হচ্ছে এই যেটা বললাম পামির মালভূমি। পৃথিবীর একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, তা উত্তর হবে কি হিমালয় পর্বত। নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় পর্বত, যার বয়স হচ্ছে কত, প্রায় 2.5 কোটি বছর। আর যদি সবচেয়ে প্রাচীন চাই সেটা হবে কি, সেটা হচ্ছে সেটা প্রাচীন ভঙ্গিল পর্বত, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরাবল্লী, কারণ তার আরাবল্লীর বয়স প্রায় হচ্ছে কত 22 কোটি বছর টছর হবে মেবি।
তাহলে সবচেয়ে প্রাচীন মঙ্গল পর্বত হচ্ছে আরাবল্লী, এবার নবীন মঙ্গল পর্বত হচ্ছে কি হিমালয়। একটি পলিগঠিত সমভূমির উদাহরণ কি? তাহলে উত্তর হবে কি একটি সিন্ধু ও গঙ্গার ব্রহ্মপুত্রের একটি সমভূমি হচ্ছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ। মালভূমির অপর নাম কি? তার উত্তর হবে কি টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ডের মালভূমিকে এক নাম বলা হয় টেবিল ল্যান্ড, কারণ মালভূমির উপর অংশটা টেবিলের মতো সমতল এবং খাড়াটা হচ্ছে পায়ের টেবিলের পা যেমনটা খাড়া হয় তেমনটা হচ্ছে খাড়া, এই জন্য মালভূমি আর এক নাম হচ্ছে টেবিল ল্যান্ড। এবার দেখো কি বলছে, দেখো ব্রড কোশ্চেন, যে ভূমিরূপ গঠনকারী শক্তি এগুলো কত ভাগে ভাগ করা হয় কী কী? তাহলে উত্তর হবে দেখো ভূমিরূপ গঠনকারী শক্তিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে বহির্জাত শক্তি। অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? যে পৃথিবীর পৃষ্ঠের অভ্যন্তরে ভূ আন্দোলনজনিত কারণে যে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ পৃথিবীর ভিতরে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে বলে অভ্যন্তরীণ শক্তি, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। বহির্জাত শক্তি কাকে বলে? তার ভূপৃষ্ঠের বাইরের শক্তি যা ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটাকে বলা হয় বহির্জাত শক্তি, যেমন কি নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। ভূমিরূপ কাকে বলে? তাহলে উত্তর হবে কি দেখো ভূপৃষ্ঠের উপরিভাগ কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও সমতল। ভূমিভাগের এই বৈচিত্র্য চেহারাকে বলা হয় ভূমিরূপ বলা হয়। পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর দেখো অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন একটা জায়গায় এসে মিলিত হয় সেটাকে বলা হয় পর্বত গ্রন্থি, যেমন পামির গ্রন্থি। পর্বত উপত্যকা কাকে বলে? তো দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটাকে বলা হয় পর্বত উপত্যকা বলে। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচু? উত্তর দেখো সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, অর্থাৎ সমুদ্র সমতল থেকে প্রায় 300 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে সমভূমি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি কীভাবে সৃষ্টি হয়? তো পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে তৈরি হয়। তাহলে পৃথিবীর বেশিরভাগ সমভূমি কীভাবে তৈরি হয়? পলি সঞ্চয়ের ফলে তৈরি হয়। কলকাতার ভূমিরূপ কেমন? তাহলে কলকাতার ভূমিরূপ হচ্ছে উঁচু নিচু নয়, বরং কি সমতল ভূমি। দশের দাগ দেখো বলছে, দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মালভূমি অঞ্চল? তার উত্তর দেখো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলি হচ্ছে কিসের উদাহরণ? মালভূমি অঞ্চলের উদাহরণ। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? তাহলে পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে এই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর কোথায় কোথায় মহাদেশীয় মালভূমি দেখা যায়? তো উত্তর দেখো দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড বিস্তীর্ণ অংশ জুড়ে কি মহাদেশীয় মালভূমি দেখা যায়। পলিগঠিত সমভূমি কীভাবে সৃষ্টি হয়? তার উত্তর দেখো নদী, সমুদ্র, হ্রদ দীর্ঘদিন ধরে পলি সঞ্চয়ের ফলে মূলত পলিগঠিত সমভূমি তৈরি হয়। এরপরে 2 থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। যে দেখো অ্যাস্তনোস্ফিয়ার কি? তা দেখো ভূপৃষ্ঠের তলদেশে প্রায় 700 কিলোমিটার গভীরে পর্যন্ত একটি সান্দ্র থকথকে অর্ধতরল বা অর্ধগলিত স্তর রয়েছে, তাকে বলা হয় অ্যাস্তনোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ছোট বড় নানা পাত রয়েছে, এই পাতগুলো এই স্তরের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। পাত কাকে বলে? তা দেখে না পাত কাকে বলে দেখে না ভূপৃষ্ঠে অনেকগুলো ছোট বড় খণ্ড নিয়ে গঠিত, এই একটি খণ্ডকে একটি পাত বলা হয়। চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো টুকরো হয়ে যায় পাতগুলো, সেরকম টুকরো টুকরো অবস্থায় টুকরোর সঙ্গে তুলনীয়, মানে ওর সাথে তুলনা করা হয় আর কি। পাতগুলি একটি সান্দ্র ও থকথকে ও অ্যাস্তনোস্ফিয়ার ত্বকের মধ্যে কি ভেসে রয়েছে। পাতগুলি চলনশীল, ভাসতে ভাসতে কি এগুলোকে কখনো পরস্পরের দিকে এগিয়ে আসে, আবার ধাক্কা খায়, আবার কখনো আবার দূরে সরে যায়। 3 দাগ কি বলছে দেখো ভূ-অভ্যন্তরীণ বা পৃথিবীর ভিতরকার শক্তি কাকে বলে? তাহলে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়ায় যে শক্তির দ্বারা ভূ আন্দোলন, ভূ আগ্নেয়ুৎপাত ইত্যাদি সৃষ্টি হয় এবং যার ফলে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সব রকম নানা রকম নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, সেই শক্তিকে ভূ অভ্যন্তরীণ শক্তি বলা হয়। আর ভূ অভ্যন্তরীণ শক্তি মানে ভূ অভ্যন্তর যে সমস্ত শক্তির দ্বারা এই যে পাহাড় পর্বত মালভূমি সৃষ্টি হয় এটাকে বলা হয় ভূ অভ্যন্তরীণ শক্তি, এক কথায় ওটা বললে হয়ে যাবে। 4 দাগ দেখো কি বলছে, বৈদ্যুত শক্তি বা পৃথিবীর বাইরের শক্তি কাকে বলে? তাহলে দেখো নদী, সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, তুষারপাত প্রভৃতি শক্তিসমূহ পৃথিবীর বৈদ্যুত শক্তি বা বাইরের শক্তি।
এই প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের উপরে সবসময় কাজ করে, কখনো ক্ষয় সাধন, কখনো সঞ্চয় সৃষ্টি গঠন করে, ভূমিরূপের এই বৈচিত্র্য তৈরি করে। যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো কি সব একটা বৈদ্যুতিক শক্তি, অর্থাৎ পৃথিবীর বাইরে এগুলো সাধিত হয়, এই জন্য একটা বৈদ্যুতিক শক্তি বলা হচ্ছে। ঠিক আছে, পাঁচের দেখে বলছে, দেখো উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার এবং পর্বত শ্রেণী কীভাবে সৃষ্টি হয়। তো উত্তর দেখো, উৎপত্তি অনুসারে পর্বত তিন প্রকার, একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। অনেকগুলো পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বতশ্রেণী তৈরি হয়। পর্বত কাকে বলে এবং পর্বতশৃঙ্গ কি? পর্বত কাকে বলবে দেখো, সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট ভূমিভাগকে বলা হচ্ছে পর্বত, যেমন হিমালয় পর্বত। এবার কি বলছে পর্বতশৃঙ্গ কি? তাহলে পর্বতশৃঙ্গ দেখো, পর্বতের সবচেয়ে উঁচু স্থান, অর্থাৎ পর্বতের উপরের দিকে সরু সুচালু অংশকে বলা হয় পর্বতশৃঙ্গ বা চূড়া। যেমন হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ। সাতটা কি বলছে দেখো, ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দেখো, যে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলিস্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে বিশাল আকৃতির যে ভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। যেমন ভারতের হিমালয় পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, এগুলো সব হচ্ছে একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়? ভূ আন্দোলনের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড বসে গিয়ে গঠিত হয় স্তূপ পর্বত। উদাহরণ দেখো, ভারতের সাতপুরা, জার্মানি ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য স্তূপ পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত কাকে বলে? দেখে নাও, আগ্নেয়পাতের সময় নির্গত লাভা, ছাই, পাথর প্রভৃতি ক্রমাগত সঞ্চিত হতে হতে উঁচু হয়ে যে ত্রিকোণাকার যে পর্বত সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় পর্বত। যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া ইত্যাদি, ইটালির এটনা, ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো প্রভৃতি হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। মালভূমি কাকে বলে? আশেপাশের অঞ্চল সাপেক্ষে হঠাৎ 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূমিভাগ, চারপাশ খাড়া আছে, এরকম ভূমিরূপকে বলা হয় মালভূমি। মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো অথবা উঁচু নিচু হতে পারে। ঠিক আছে, 11 বলছে দেখো, মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন? উত্তর দেখো, মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় এবং চারপাশটা টেবিলের পায়ের মতো ঢালু হয় এবং খাড়া থাকে, সেজন্য মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়। 1.2 দেখো, লাভা গঠিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়? উদাহরণ দেখো, তাহলে আগ্নেয়পাতের সময় উত্তপ্ত গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটলের মাধ্যমে বেরিয়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে বিরাট মালভূমি সৃষ্টি হয়, তাকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দক্ষিণার্ধের মালভূমি এরকম লাভা গঠিত মালভূমির উদাহরণ। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। পর্বত সৃষ্টি হওয়ার সময় চারপাশের থেকে প্রবল পার্শ্বচাপের ফলে মধ্যবর্তী অংশটা উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। যেমন হিমালয় ও কুয়েলুন পর্বতের মধ্যবর্তী অবস্থিত তিব্বত মালভূমি। বিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? তো উত্তর দেখো, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উঁচু ভূমির কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং অপসারিত হয়, ফলে মালভূমির মাঝের কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে। এই মালভূমির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে বলা হয় বিচ্ছিন্ন মালভূমি। যেমন হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি। লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়? উত্তর দেখো, বায়ুপ্রবাহ দ্বারা মালভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি তৈরি হয়। যেমন হুয়াংহো নদীর উপত্যকায় লোয়েস সমভূমি। তারপরে দেখো 16 কি বলছে দেখো, লাভা সৃষ্টি
লাভা সমভূমি কীভাবে তৈরি হয়? তাহলে আগ্নেয়পাতের ফলে পৃথিবীর অভ্যন্তরভাগে গলিত লাভা ফাটল দিয়ে বেরিয়ে এসে আশেপাশে জমাট বেঁধে লাভা মালভূমি তৈরি হয়। যেমন দক্ষিণাত্যের উত্তরাংশের লাভা গঠিত মালভূমি বা লাভা অংশের সমভূমি লাভা সমভূমির উদাহরণ। ঠিক আছে, দক্ষিণাত্যের উত্তরাংশ। ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়? তো ভঙ্গিল পর্বতের উত্তরটা দেখে নাও। বর্তমানে যেখানে এই হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে প্রায় 10 কোটি বছর আগে তেথিস নামে একটি মহীখাত ছিল। এই তেথিস সাগরের উত্তর ছিল অঙ্গারল্যান্ড এবং দক্ষিণের ভূখণ্ডের নাম ছিল গন্ডোয়াল্যান্ড। বহু বছর ধরে এই ভূখণ্ড থেকে নদীবাহিত ক্ষয়প্রাপ্ত পলি ও মহীখাতটিকে ভরাট করে থাকে এবং ক্রমশ এই পলিস্তরে নিম্নমুখী চাপে খাতের তলদেশে বসতে থাকে এবং দুপাশের ভূখণ্ড পরস্পরের দিকে সরে আসতে থাকে। এর ফলে মহীখাতে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে ক্রমাগত ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। মহীখাত থেকে ভি পর্বতের উপত্যকা, অর্থাৎ পর্বতের ভি হবে না, এটা পর্বতের উৎপত্তি হয়, অর্থাৎ ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। ভি মানে ভঙ্গিল পর্বত হবে এটা। তার উত্তরটা কী হবে? যে মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতের প্রশ্ন অপেক্ষা দীর্ঘ অনেক বেশি। উৎপত্তি অনুসারে সমভূমি কত প্রকার ও কী কী? তা উৎপত্তি ও ভূমিরূপের বিভিন্নতা অনুসারে সমভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে সমভূমিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি এবং ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। সঞ্চয়জাত সমভূমির শ্রেণীবিভাগ। তো দেখো, সঞ্চয়জাত সমভূমিকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হচ্ছে। কী কী? একটা হচ্ছে পলিগঠিত সমভূমি, একটা হচ্ছে প্লাবনভূমি বা বন্যাগঠিত সমভূমি, 3 হচ্ছে বদ্বীপ সমভূমি, 4 হচ্ছে উপকূল সমভূমি, 5 হচ্ছে হ্রদ সমভূমি, 6 হচ্ছে লাভাগঠিত সমভূমি, 7 হচ্ছে হিমবাহ সমভূমি, আর 8 হচ্ছে লোয়েস সমভূমি। ক্ষয়জাত সমভূমি কী কী আছে দেখো। তাহলে ক্ষয়জাত সমভূমিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সমপ্রায় ভূমি, 2 হচ্ছে পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট যেটাকে বলা হচ্ছে। কি দেখো বলছে, ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি 3 প্রকার। কী কী আছে দেখো। প্রথমত হচ্ছে উন্নত সমভূমি এবং দ্বিতীয়ত হচ্ছে অবনত সমভূমি। ঠিক আছে, এরপরে দেখো সমভূমি কীভাবে সৃষ্টি হয়। সমভূমির সম্বন্ধে যা জানো তাই লেখো। পৃথিবীর কয়েকটি বিখ্যাত সমভূমির নাম লেখো। তা দেখো, কোনো নিচু সমতল ও বিস্তীর্ণ ভূমিকে বলা হচ্ছে সমভূমি। পৃথিবীর অভ্যন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবেই নানা ধরনের সমভূমি তৈরি হয়। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, সাধারণত 300 মিটারের কম হয়। সমভূমির উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো হয়ে থাকে। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চারের ফলে সৃষ্টি হয়। পৃথিবীর কয়েকটি বিখ্যাত সমভূমি অঞ্চল হচ্ছে এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীল নদী সমভূমি, দক্ষিণ আমেরিকার প্রেরি সমভূমি, উত্তর আমেরিকার প্রেরি সমভূমি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমির অঞ্চল। 4 দাগ কী বলছে দেখো, জনজীবনে মালভূমি ও সমভূমির প্রভাব আলোচনা করো। তো দেখো, জনজীবনে মালভূমির নানা প্রভাব রয়েছে। এগুলো কী কী আছে দেখো। পশুচারণ করার অনুকূল পরিবেশ। তাহলে দেখো, পয়েন্ট করে করবে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে পয়েন্ট করতে হয়। তো উত্তরটা দেখো কীভাবে দেখো। বেশিরভাগ বড় বড় মালভূমি সবই প্রায় শুষ্ক অঞ্চলে অবস্থিত। বৃষ্টি কম হওয়ার জন্য এখানকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। 2 দেখো কী বলছে, খনিজ সম্পদ। বেশিরভাগ মালভূমিগুলি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ, তাই মালভূমিকে খনিজ সম্পদের ভাণ্ডারও বলা যেতে পারে। কৃষিকাজের স্বল্পতা। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটির এবং প্রতিকূল জলবায়ু, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে খুবই কম পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে। 4 দাগ কী বলছে দেখো, মালভূমি অঞ্চলে নদীগুলো সাধারণত খরস্রোত হওয়ায়
সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় জনজীবনের যা সমভূমির প্রভাব সম্ভব হয়, মানে এখানে হচ্ছে এটা আলাদা পয়েন্ট। তাহলে এটা কি দেখো বলছে, দেখো মালভূমি অঞ্চলের নদীগুলো সাধারণত খরস্রোত হওয়ার জন্য এখানে জলবিদ্যুৎ উৎপাদনে বিশেষ সুবিধা রয়েছে। এর পরের কোশ্চেনটা হচ্ছে কি জনজীবনের সমভূমির প্রভাব। আমরা যেটা পড়লাম আগেরটা সেটা হচ্ছে মালভূমির প্রভাব, এবারে পড়বো কি সমভূমির প্রভাব। তা প্রথম উত্তর দেখো কী বলছে, দেখো পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চারের ফলে সৃষ্টি হওয়ার জন্য এই অঞ্চলে পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল এবং এখানেই পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ হয়ে থাকে। দুয়ের দেখ কী বলছে, দেখো সমভূমি অঞ্চলগুলিতেই একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। তিনের দেখ কী বলছে, দেখো সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। বেশিরভাগ শহর, নগর এবং জনপদগুলি সবই সমভূমির অঞ্চলেই অবস্থিত। পৃথিবীর সমভূমির জন্য কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও উন্নত মানের পরিবহন সব কিছু সুবিধা পাওয়া যায়। লাস্ট কোশ্চেন দেখো যে আমাদের জীবনে পর্বতের প্রভাব কতখানি আলোচনা করো। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, দেখো উত্তর দেখো ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের একটি সম্পর্ক নিবিড়। সেখানে ভূমির প্রকৃতি যেরকম, মানুষ সেখানেই সেরকম মানানসই জীবনযাপন গড়ে তোলে। ভূমি মানুষের জীবন জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম ও মঙ্গলিক ও সাংস্কৃতিক বিকাশের ধারক ও নিয়ন্ত্রক। মানব জীবনে পর্বতের নানা প্রভাব রয়েছে। এগুলো কি? এগুলো দেখে নাও। একের দেখে কী বলছে, দেখো উঁচু পর্বতের বরফ গলা জল থেকে সৃষ্ট হয়েছে কি গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি বহু নদী। এই নদীগুলো থেকেই সারা বছর জল পাওয়া যায়। তাহলে এটা পর্বতের একটা গুরুত্ব। দ্বিতীয়ত কি জলীয়বাষ্পপূর্ণ বাতাস হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে কী হচ্ছে ভারতে বৃষ্টিপাত ঘটায়। তাহলে বৃষ্টিপাতের জন্য একটা গুরুত্ব রয়েছে। তৃতীয়ত কি পর্বত বিরাট প্রাচীরের মতো অবস্থান করছে। প্রাচীর মানে কি? পাঁচিলের মতো অবস্থান করছে। উষ্ণ ও শীতল বায়ুকে আটকায়, মানে উত্তর দিক থেকে যে শীতল বাতাস সেটা আটকে দেয় হিমালয় পর্বত, যে কারণে কি আমাদের দিকে শীতকাল খুব বেশি শীত পড়ে না। অর্থাৎ তাই বলছে, দেখো শীতকালে সাইবেরিয়া থেকে আসা তীব্র শীতল বাতাস বাধা দেয় হিমালয় পর্বত, ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। বোঝা গেছে? চারদিক কী বলছে, দেখো পার্বত্য অঞ্চলে গড়ে ওঠা নরম কাঠের মূল্যবান বনভূমি পর্বতের ঢালে গড়ে ওঠা তৃণভূমিতে কি ভালো পশুচারণ ক্ষেত্র তৈরি হয়। এছাড়া বহু মানুষের জীবিকা অর্জন করে এবং পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করেন। পাঁচের দাগ কী বলছে, দেখো পার্বত্য অঞ্চলে নদীগুলো খরস্রোত হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনেরও বিশেষ সহায়তা রয়েছে। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদও পাওয়া যায়। 5-6 দাগ দেখো কী বলছে, যে পর্বতের শিলা, বোল্ডার এইসব ঘরবাড়ি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। 7 দাগ কী বলছে, দেখো পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, সিমলা, কাশ্মীর, উটি প্রভৃতি অঞ্চল। তাহলে এগুলো হচ্ছে টোটাল কী হলো, এগুলো ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের ভূমিরূপ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা এগুলোই ফলো করতে পারো এটা। ঠিক আছে।